নমস্কার, আমি সুধাঙ্ক শুরু করছি আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ দিবস আজ 20শে জুন, দিকে দিকে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারকেশ্বর সভা। কিন্তু পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বর সভার গুরুত্বটা কি, পশ্চিমবঙ্গ দিবসটাই বাকি, চলুন জানি আজকের এই ভিডিওতে। আর এই পশ্চিমবঙ্গ দিবসটা আমরা এতদিন পালন করিনি কেন, সেটাও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এরই পাশাপাশি আমরা জানতে চলেছি এমন এক ব্যক্তি সম্পর্কে যার কথা না জানলে পশ্চিমবঙ্গে এই পরিবর্তনের সরকারের অস্তিত্বই হয়তো থাকতো না, হয়তোবা বলা যেতে পারে পশ্চিমবঙ্গ ভারতের অংশই হতো না কখনো। তাই চলুন শুরু করি পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব ও এর সৃষ্টির রহস্যের কথা। সালটা ছিল 1946 সাল। ব্রিটেনে লেবার পার্টি সরকার গঠন করলে ভারতবর্ষের স্বাধীনতার সম্ভাবনার দিক খতিয়ে দেখার জন্য 1946 সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানের রূপরেখা এবং ক্ষমতা হস্তান্তরের উপায় নির্ধারণের জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে পাঠায় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি। এই ক্লেমেন্ট এটলি দ্বারা প্রেরিত 1946 সালে যে ক্যাবিনেট মিশনের সদস্যরা ছিল তারা তৎকালীন ভারতের নেতা, অর্থাৎ কংগ্রেসি নেতা, মুসলিম লীগের নেতা বা কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে আলোচনার পর তৎকালীন ভাইসরয় লর্ড ওয়াভেল ঘোষণা করেন যে 1946 সালের জানুয়ারি মাসে ভারতে একটি প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রাদেশিক নির্বাচনে যারা জয়লাভ করবে তারা সেই অঞ্চল, অর্থাৎ সেই জয়লাভ করা অঞ্চলের আইন পরিষদ গঠনের জন্য একটা নতুন গণপরিষদ গঠনে পরোক্ষ ভোটের অংশীদার হবেন। অর্থাৎ এই প্রাদেশিক নির্বাচন পরবর্তীকালে ভারতের সংবিধান রচনায় যে একটা বড় ভূমিকা নিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তাই এই সিদ্ধান্তের ভিত্তিতেই ব্রিটিশ ভারতের প্রাদেশিক আইনসভাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের জানুয়ারি মাসে, যেখানে মোট 1585টি আসনের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস 923টি আসন পেয়ে প্রথম স্থান লাভ করেছিল, যা মোট আসনের 58.23%। এরপরেই ভারতের মুসলিম লীগ 492টি আসনের মধ্যে আসন লাভ করেছিল 429টি, যা মোট আসনের 26.81% আসন জিতে তারা দ্বিতীয় স্থান লাভ করেছিল। মুসলিম লীগের এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সাফল্যটা ছিল সেটা ছিল বাংলায়, যেখানে মুসলমানদের জন্য সংরক্ষিত 119টি আসনের মধ্যে তারা জয়লাভ করেছিল 113টি আসনে। এই ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখা উচিত যে এই নির্বাচনে যে ভোটাধিকার দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল সম্পত্তির মালিকানার যোগ্যতার উপর সীমাবদ্ধ রেখে, যেখানে ভারতের সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রিত যে প্রদেশগুলির ভোট দান পর্ব চলেছিল সেখানে মোট জনসংখ্যার মাত্র 10%-এরও খুব কম, মানে 10%-এরও কম মানুষ সম্পত্তি এবং আয়ের ভিত্তিতে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছিল। এবং এরই পাশাপাশি এই নির্বাচনে পৃথক নির্বাচক মণ্ডলীর দ্বারা নিশ্চিত করা হয়েছিল যে মুসলিম প্রতিযোগীরা অমুসলিম প্রতিযোগীদের মুখোমুখি না হয়ে তারা কেবল অন্যান্য মুসলিম প্রার্থীদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, অর্থাৎ তাদের জন্য আলাদা করে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। তাই এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভারতের মানচিত্র রয়েছে, এই মানচিত্রে আমরা দেখতে পাবো তৎকালীন সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রদেশগুলির ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি নীল রঙের যে স্থানগুলো রয়েছে সেটি কংগ্রেস দ্বারা বিজিত স্থান এবং যে সবুজ রঙে অঙ্কিত রয়েছে সেগুলি মুসলিম লীগ দ্বারা অধিষ্ঠিত স্থান। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবুজ রং দ্বারা অঙ্কিত অবিভক্ত বাংলায় জয়লাভ করে মুসলিম লীগ। এবং 1946 সালের নির্বাচনের পর বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের নেতা হন হুসেন সাইদ সোহরাওয়ার্দী, যার নেতৃত্বে অবিভক্ত বাংলায় মন্ত্রিসভা গঠিত হয়। তিনি 1946 সালের 23শে এপ্রিল বাংলায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং এই মন্ত্রিসভাটি ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলার শেষ মন্ত্রিসভা ছিল। জিন্না ব্রিটিশ ক্যাবিনেটে মন্ত্রী মিশনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে গণপরিষদ বয়কটের সিদ্ধান্ত নেয় এবং 1946 সালের জুলাইয়ে জিন্না তার নিজস্ব বোম্বাইয়ের বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন।
সেখানে তিনি ঘোষণা করেন যে মুসলিম লীগ সংগ্রাম শুরু করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা একটি পরিকল্পনা তৈরি করেছে। তিনি আরও বলেন যে মুসলমানদের যদি আলাদা পাকিস্তান না দেওয়া হয় তবে তারা সরাসরি পদক্ষেপ বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেবে। ঠিক তার পরের দিন জিন্নাহ 16ই আগস্টকে প্রত্যক্ষ সংগ্রামের দিবস হিসেবে ঘোষণা করেন এবং কংগ্রেসকে সরাসরি হুঁশিয়ার দেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি আপনারা যুদ্ধ চান তবে আমরাও যুদ্ধ করতে পিছপা হব না। এরকম একটা হুমকির মাধ্যমে কংগ্রেসকে বাধ্য করেন তাদের দাবি মানতে। সেই সঙ্গে তিনি বলেন যে আমাদের হয় অবিভক্ত ভারত অথবা ধ্বংসপ্রাপ্ত ভারতই কেবলমাত্র অবশিষ্ট থাকবে। এরই ভিত্তিতে 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডের দিন স্থির হয়, যেখানে কলকাতায় ভয়াবহ নৃশংস সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে, যেটা আমরা বেঙ্গল ফাইলস নামক ফিল্মে আমরা এই ভয়াবহ নৃশংস সাম্প্রদায়িক দাঙ্গাটি দেখতে পাই, যেখানে চলে লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা এবং সামাজিক অস্থিরতার বহু বিবরণের ইতিহাস এখানে নথিভুক্ত রয়েছে। নিহতদের সংখ্যা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কারো মতে এই সংখ্যাটি 50,000 বা কারো মতে এই সংখ্যাটি 1 লাখ বা কারো মতে এরও অধিক। এটি গেল অত্যাচারিত সংখ্যা। এছাড়াও গৃহহীন এবং ধর্ষণ এই সমস্ত সংখ্যা ধরলে পরে এই সংখ্যার মাত্রা আরো বৃদ্ধি পাবে। ফলে এই রকম এক পরিস্থিতিতে একটি প্রশ্ন সব থেকে রাজনৈতিক মতভেদের প্রশ্ন হয়ে ওঠে, সেটা হচ্ছে বাংলা বিভাজন। স্বাধীনতার পূর্ব মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, বাংলা কি অখণ্ড থাকবে নাকি বিভক্ত হবে? একদিকে ছিল ইউনাইটেড বেঙ্গলের ধারণা, অন্যদিকে বাংলার একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয় যে সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে তাদের ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তা হতে পারে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মতাদর্শ ভুলে এক সমাজ সংস্কারক হিসাবে আত্মপ্রকাশ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও পূর্বে শিক্ষাবিদ হিসাবে তিনি ভারতের অনেক ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন, তবে রাজনৈতিক প্রেক্ষাপটে এবারই তাকে বড় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। তিনি বঙ্গ বিভাজনের পক্ষে একটা বড় ভূমিকা গ্রহণ করেন। তিনি জনমত সংগঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। তিনি বাংলার বিভিন্ন অঞ্চলে সভা করেন এবং যুক্তি দেন যে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিকে ভারতের সঙ্গে যুক্ত রাখার জন্য বিভাজন প্রয়োজন। এই সময় আরও অন্যান্য নেতাদের তিনি অনুপ্রাণিত করেন এই মতাদর্শকে মেনে নেবার জন্য, যারা রাজনৈতিক চরিতার্থ ভুলে সামাজিক জনমত নির্বিশেষে অংশগ্রহণ নেয়। যার উদাহরণ হিসেবে সুচেতা কৃপালিনী কলকাতায় শ্রদ্ধানন্দ পার্কে সভা করে ইউনাইটেড বেঙ্গলের প্রস্তাবের বিরোধিতা করেন। এর পরের বছর 1946 সালে বঙ্গভঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তারকেশ্বর সম্মেলন। এই সম্মেলনের হাত ধরেই আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় তারকেশ্বরে এসেছেন একটা সভা করার জন্য। তৎকালীন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এপ্রিল 1947 সালে হিন্দু মহাসভার এক সম্মেলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যাতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য তিনি জনমত গঠনের ডাক দেন। এভাবে তিনি বাংলার বিভিন্ন অঞ্চলে ঘোরেন এবং বঙ্গভঙ্গের সপক্ষে জনমত গড়ে তোলেন। এই জনমতের পাশাপাশি তিনি আইনও ব্যবস্থাও নিয়েছিলেন। তিনি মাউন্ট ব্যাটেনকে 1947 সালে মে মাসে একটি চিঠি লেখেন, যেখানে ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে চিঠি দিয়ে সুস্পষ্ট ভাষায় তিনি জানান, ভারত বিভক্ত না হলেও বাঙালি হিন্দুদের স্বার্থে বা নিরাপত্তার জন্য বাংলাকে অবশ্যই ভাগ করতে হবে। এরপর তিনি বঙ্গভঙ্গের সপক্ষে 11ই মে পণ্ডিত নেহরুকে একটা রাজনৈতিক পত্র প্রেরণ করেন, যার গভীরতা বুঝে নেহরু ঠিক 3 দিনের মাথায় তার উত্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়কে পাঠান। অর্থাৎ 14ই মে 1947 শ্যামাপ্রসাদকে উত্তর প্রেরণ করেন, যার প্রভাবে 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেনের অধীনে ঘোষণা করা হয়
3 জুন প্ল্যান। এই প্ল্যানে বলা হয় যে এই বাংলার ভবিষ্যৎ নির্ধারণের জন্য আইনসভার সদস্যদের ভোটের মাধ্যমে স্থির করা হবে এবং এই ভোটটি নেওয়া হবে 20 জুন 1947। এই তারিখটাই হচ্ছে 20 জুন, যেখানে নিহিত রয়েছে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস। ফলে 1947 সালে 20 জুন দ্বিতীয় বঙ্গ বিভাজন, অর্থাৎ পূর্বে বঙ্গ বিভাজনের চেষ্টা করা হয়েছিল বা হয়েও ছিল কিছুদিনের জন্য, সেটা ছিল 1905 সালে। এইবার দ্বিতীয় বঙ্গ বিভাজন করার জন্য 1947 সালের 20 জুন নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং এই নির্বাচনে বঙ্গীয় আইনসভার সদস্যরা অংশগ্রহণ করে, যেখানে ভোট বিভাজনের পক্ষে যায় এবং বাংলা বিভাজনের প্রস্তাব গৃহীত হয়, যেখানে 58টা ভোট বিভাজনের পক্ষে এবং অবিভক্ত বাংলার পক্ষে মোটে 21টি ভোট পড়েছিল। এই ভোটের ফলাফলের ভিত্তিতে বাংলা বিভক্তর কথা স্থির হয়, অর্থাৎ 10ই জুনই নির্ণয় হয়ে গেল ভারতের স্বাধীনতার পশ্চিমবঙ্গ অংশটি ভারতের সঙ্গে যুক্ত হবে আর পূর্ববঙ্গ অংশটি পূর্ব পাকিস্তান হয়ে পাকিস্তানের অংশ হবে। তাই আমাদের এই পশ্চিম বাংলাটা ভারতের পূর্বে অবস্থিত হওয়া সত্ত্বেও এর নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তবে স্বাধীনতার এতগুলো বছর ধরে কেন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ইতিহাস জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করা হলো না, সেটা আমাদের কাছে অবাক করার যেমন বিষয়, ঠিক তেমনই পশ্চিমবঙ্গ দিবসের এই প্রাক্কালে এটা মেনে আমরা সকলেই বাঙালি তথা ভারতীয় হিসেবে গর্ববোধ করছি যে পশ্চিমবঙ্গ দিবসের এই যে ইতিহাস আমাদের কাছে উদ্ঘাটনের যারা ব্যবস্থা করলেন বা যারা এই উদ্ঘাটনের জন্য সক্রিয় ভূমিকা নিলেন, তাদের সকলকে কুর্নিশ জানাই, যাদের মধ্যে রয়েছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়। আজকের এই ভিডিওতে তাকে আমি কুর্নিশ জানাই এবং এভাবেই আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত রাখতে এবং আপডেট করতে নিচে দেওয়া বাটনটি অবশ্যই ক্লিক করুন। পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।